আপনার প্রকাশনী হচ্ছে প্রকাশনী। জি, কবে থেকে? 2016 থেকে। 2016 থেকে যাত্রা শুরু। তো আপনি ফাউন্ডার নাকি আপনার সাথে আরও কয়েকজন? আমাদের সাথে আমরা কয়েকজন আছি, কাজ করছি আমরা। শুরু থেকেই আমরা মানে যাতে করে একটা ভালো প্রকাশনা হিসেবে দাঁড় করানো যায়, সেই জন্য আমরা কাজ করছি। ভালো প্রকাশনা বলতে মানে একটা তুলনা তো দেয়া লাগেই, না হলে তো মানে কোনটা থেকে ভালো বা কোনটা থেকে খারাপ সেটা বোঝা যায় না। তো ভালো বলতে আপনার কাছে কি? আসলে ভালোর মানে সুনির্দিষ্ট সংজ্ঞা দেওয়া কঠিন। এর স্থান, কাল, পাত্র এবং হলো যে সমাজভেদে সেটা ডিফারেন্ট। তো আমরা যেটা আমাদের পরিস্থিতিতে বলতে পারি, আমাদের এখানে একসময় মুক্তধারা তারা এইখানে পাঠক তৈরিতে এবং প্রকাশনাতে একটা বিরাট ভূমিকা পালন করছিল। পরবর্তীতে পাঠক তৈরিতে সেবা প্রকাশনী একটা বড় ভূমিকা পালন করেছে। আমরা যদি এখন বর্তমান সময়ে প্রকাশনাগুলোর দিকে তাকাই, তাহলে দেখতে পারবো যে এমন কোনো প্রকাশনা আমরা দেখব না যারা আসলে সমাজে পাঠক তৈরিতে একটা ভূমিকা পালন করছে। তা সেই হিসেবে যদি বলি যে আমরা পথিকৃৎ বাংলাদেশের প্রকাশনা শিল্পের ক্ষেত্রে সেই মুক্তধারাকেই আমরা মনে করছি যে একটা ভালো প্রকাশনা, যদিও তারা আজকে সেইভাবে আগের মতো আর নেই। চিত্তরঞ্জন দা তিনি আজকে আর নেই, পরবর্তীতে মুক্তধারাও আর আগের মতো নেই। কিন্তু আমরা মনে করছি যে মুক্তধারা বাংলাদেশে পাঠক তৈরিতে প্রকাশনা শিল্পে একটা বড় ভূমিকা পালন করছে, অবদান রেখেছে। আপনাদের স্টল ঘুরে আমি দেখলাম, তো বেশিরভাগ বই দেখলাম হচ্ছে পেপার ব্যাগ। জি, তো পেপার ব্যাগটা কেন হার্ড কভার থেকে আপনি? এইটা হলো মানে দুই ধরনের বলা যেতে পারে। একটা হলো ইকোনমিক্যাল বিষয়টা বলতে পারি, আর দুই বলতে পারি যে এটা হলো আমার একটা ভালো লাগা, যাতে করে পাঠকের হাতে একটা স্বল্প মূল্যে মানে কম খরচে একটা বই তুলে দিতে পারি। আর দুই হলো যে যখন আমরা বই পাবলিশ করি, তখন হার্ডব্যাকে করতে গেলে সেটার পেছনে কস্টিংটা অনেক বেড়ে যায়। আমরা হার্ডব্যাকে যে এখন যখন একটা বই বের করি, সেই জায়গাটায় আমরা পেপার ব্যাকে যদি করি, তাহলে অন্তত পক্ষে দুখানা বই বের করতে পারি। এই জায়গাটাও আমরা হলো যে চিন্তা করেছি, কারণ আমরা যেহেতু নতুন প্রকাশনী, আমাদের পুঁজি কম, আমাদেরকে এই বিষয়টাও ভাবতে হয়েছে। আর পাঠকের একটা চাহিদা থাকে যে সবসময় কম মূল্যে বই পাওয়ার ক্ষেত্রে, সেটাও আমরা চেষ্টা করেছি যে কম মূল্যে পেপার ব্যাক এডিশন তাদের হাতে তুলে দেওয়ার। তবে এক্ষেত্রে শুরু থেকে আমাদের একটা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে, কারণ বাংলাদেশে পেপার ব্যাক জনপ্রিয় না, এক্সেপ্ট সেবা প্রকাশনী পেপার ব্যাক হলো কি হার্ডব্যাক হলো সেটা কেউ বিবেচনা করে না। সেবার বই সেটা হলো যে শুধুমাত্র হলো যে মানে সেবার বইয়ের কারণেই সেটা হলো যে আমাদের কাছে একটা চাহিদা আছে। কিন্তু সকল জায়গায়, বিশেষ করে পাঠকদের মাঝে, বিশেষ করে প্রতিষ্ঠানগুলোর মধ্যে, বিশেষ করে হলো যে গ্রন্থাগার, তারপর অন্যান্য যে সরকারি প্রতিষ্ঠান, তাদেরকে ওখানে যখন আমরা বই জমা দিতে যাই, পেপার ব্যাগ দেখে প্রথমে তারা ছুঁড়ে মারায়, এরকম অভিজ্ঞতা আমাদের আছে যে এটা কোনো বই হলো, ঠিক আছে। কিন্তু আজকে একটু প্রেক্ষাপট পরিবর্তিত হয়েছে। গত 4 বছরে আমরা দেখছি যে অনেক প্রতিষ্ঠান এখন পেপার ব্যাক এডিশন করছেন, এবং পেপার ব্যাক এডিশন মোটামুটি পাঠকদের মধ্যেও সমাদৃত হচ্ছে এবং জনপ্রিয় হচ্ছে। সেবার কথা আপনি বললেন, সেবার মোটামুটিভাবে আমার এখনও মনে পড়ে না যে হার্ড কভার বই ঠিক কী আছে, মানে প্রায় সবই পেপার ব্যাগ। ওদের একটা প্রকাশনী আছে, মানে এটা হলো যে প্রজাপতি প্রকাশন, ওইটা আবার হার্ডব্যাক করে, এবং হার্ডব্যাক করার জন্য সম্ভবত প্রজাপতি প্রকাশনের হলো যে জন্ম আর কি। তো পেপার ব্যাগ তো সেবা কুটকুরা আনতেছিল এতদিন, আপনারা সেবার থেকে কি আলাদা বা কতটুকু আলাদা, যদি আলাদা হন? আমরা আসলে সেবার সাথে তুলনা করার মতো অবস্থান আমাদের নাই। এটা হলো যে মানে আমি একেবারে দৃঢ়ভাবে বলছি, কারণ সেবা আমাদের এখানে যে ভূমিকাটা পালন করছে পাঠক তৈরির ক্ষেত্রে এবং প্রকাশনা শিল্পে, সেটা খুব অনন্য। এই জন্য মানে আমি তাদেরকে স্যালুট দিতে চাই। বাংলাদেশে বই যে ভাড়া করে পড়া যায়, এরকম একটা রীতি কিন্তু হলো যে সেবা প্রকাশনী তৈরি করছে। মানে তারা তৈরি করছে বিষয়টা এমন না, মানে পাঠক
তার নিজের প্রয়োজনেই সেই ব্যবস্থাটা এখানে গড়ে তুলছে, ঠিক আছে। তো সেই জায়গাটা কিন্তু হলো যে তারা তৈরি করতে পেরেছে। তো সেই বিষয়টা আমরা তাদের সাথে তুলনীয় নই, তবে নিশ্চয়ই আমরা তাদেরকে ফলো করি যে যেহেতু তারা পেপার ব্যাক এডিশন এখানে জনপ্রিয় বা কি বলবো যে একটা বড় বাজার তৈরি করতে পেরেছিল বা এখনও আছে, তো সেটা নিশ্চয়ই আমাদের জন্য একটা ইন্সপিরেশন। যদি বলি আপনারা লেখা বাছাইয়ের ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো লক্ষ্য রাখেন? আপনারা যেসব লেখা প্রকাশ করবেন তার আগে কোন কোন লেখা বাছাইয়ের ক্ষেত্রে কোনো সাধারণ ক্রাইটেরিয়া আপনাদের আছে কি? হ্যাঁ, আমরা 2-3টা বিষয় একটু খেয়াল রাখার চেষ্টা করি। প্রথমেই বলছি যে আমাদের শুধুমাত্র মানে প্রকাশনার মধ্যে দিয়ে ব্যবসা করাটা আমাদের মূল কাজ নয়, কারণ একজন প্রকাশকের বা প্রকাশনা প্রতিষ্ঠানের আরও কিছু দায়িত্ব আছে। যেমন পাঠক তৈরি করা তার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, তার হলো লেখক তৈরি করা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, আর সমাজের প্রতি যে দায়বোধ সেটা তার আছে, বা সবসময় সেটা হলো যে তাকে খেয়াল রাখতে হয়। কারণ আমার বইটা আজকে একটা শিশু পড়বে, আগামীকাল এক তরুণ পড়বে, সুতরাং বইয়ে এমন কোনো বিষয় আমি দিচ্ছি কিনা যেটা তার জন্য ক্ষতিকর, তার মানে বেড়ে ওঠার জন্য ক্ষতিকর, অথবা সে একটা ভুল তথ্য, ভুল একটা হলো যে বিষয় নিয়ে বেড়ে উঠবে, এটা আসলে প্রকাশককে খেয়াল রাখতে হয়। লেখকের যতখানি দায়িত্ব, প্রকাশকের তার চাইতে অনেক বেশি বা দায়িত্ব। তো এই বিষয়গুলো হলো যে আমরা খেয়াল রাখার চেষ্টা করি। আর প্রকাশনার ক্ষেত্রে আমরা হলো যে নতুনদেরকে একটু প্রাধান্য দেওয়ার চেষ্টা করি। আর 3 নম্বর বিষয় যে আমরা মূলত ছোটদের প্রকাশনা দিয়ে আমরা শুরু করেছি। এখন সেই জায়গাতে আমরা পলিটিক্যাল, অনুবাদ এবং বিজ্ঞান, এই 3টা বিষয়কে আমরা হলো যে গুরুত্ব দিচ্ছি। অনুবাদ থেকে ব্যাপারটা আমার মাথায় আসলো যে আপনাদের স্টলে অনেকগুলো দেখলাম হচ্ছে রাশিয়ান লেখকদের বই, তো সেগুলো সম্ভবত প্রগতি রাদুগা, হ্যাঁ হ্যাঁ তাদের ছাপা বই। তো আপনারা কিভাবে চিন্তা করলেন যে সেই বইগুলো আবার রিপ্রিন্ট করবেন বা সেই বইগুলো আপনার? বাংলা সাহিত্য যদি আমরা চিন্তা করি, বাংলা সাহিত্যে একটা গুরুত্বপূর্ণ সংযোজন হলো রাশিয়ান অনুবাদ, মানে রাশিয়ান সাহিত্যের অনুবাদ, সোভিয়েত আমলের যে হলো, এটা খুব গুরুত্বপূর্ণ একটা সংযোজন। আমাদের সাহিত্যকে, বাংলা সাহিত্যকে খুব সমৃদ্ধ করেছে। এরকম ইউরোপ, আমেরিকার এবং রাশিয়ান সাহিত্য খুব মানে সমৃদ্ধ করেছে। এবং বিশ্ব পাঠ যদি আমরা হলো যে মানে চিন্তা করি, বিশ্ব সাহিত্য পাঠের কথা যদি চিন্তা করি, সেখানে আমি রাশিয়ান সাহিত্যকে আমি হলো যে ফেলে দিতে পারবো না বা ইগনোর করতে পারবো না। এই যে একটা গুরুত্বপূর্ণ সংযোজন একসময় ছিল, কিন্তু এখন সেটা বলতে গেলে হারিয়ে গেছে, কারণ সেই সোভিয়েত নেই, তার প্রকাশনী নেই, এবং এইটা করার কেউ আর কোনো দায়িত্ব কেউ কারো উপর বর্তায়নি। এই জায়গাটি থেকেই মূলত হলো যে আমাদের চিন্তা যে সেই সাহিত্যটাকে আমরা হারিয়ে দিতে চাই না, আমরা সেটাকে সংরক্ষণ করতে চাই। এবং এই সাহিত্য পড়ে একটা বিরাট প্রজন্ম, একটা বড় প্রজন্ম তারা হলো মানে বড় হয়েছে, এবং এই সাহিত্যটা হলো যে মানবিক মানুষ গড়ে তোলার পেছনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তা আমরা কেন এই সাহিত্যটাকে আমরা হলো যে বাংলা সাহিত্যের যে সংযোজন ছিল সেটা আমরা বিচ্ছিন্ন বা হারিয়ে যেতে দেবো, সেই জায়গার থেকেই আমাদের হলো যে চিন্তা হলো আমরা এই কাজটা করতে চাই। তো এই কাজের ক্ষেত্রে যে কতগুলো সমস্যা ছিল, সেই সমস্যাগুলো আমরা হলো যে উতরাতে পেরেছি। যেমন মানে তাদের যে প্রোডাকশন, সেই প্রোডাকশন হলো মানে এক কথায় মানে চমৎকার, কিন্তু সেই প্রোডাকশন তো আমাদের পক্ষে সম্ভব না। তারপর তাদের যে ছবি, সেই ছবি আমাদের পক্ষে সম্ভব না। তাদের যে কাগজ, তাদের যে বাধাই, তাদের যে হলো যে মানে এই বিষয়গুলো, এটা আমাদের পক্ষে সম্ভব না। তো সেই জায়গাটি থেকে আমরা হলো যে একটু হয়তো কম্প্রোমাইজ করছি, শুধুমাত্র পাঠক যাতে করে মানে তার মানে ক্রয় ক্ষমতার মধ্যে বইটি থাকে, সেই জায়গাটি আমরা হলো যে নিশ্চিত করার জন্যই কিছু কম্প্রোমাইজ আমরা করছি, কিন্তু কোয়ালিটির জায়গাটুকু আমরা হলো যে অক্ষুণ্ণ রাখার চেষ্টা করছি। সেই বইগুলো ছাপানোর সময় আপনারা কপিরাইটের কোনো ঝামেলার মধ্যে পড়ছেন কিনা? এটা আমাদের মাথায় চিন্তা ছিল, কিন্তু মানে সোভিয়েত আমলে যে বইগুলো বাংলাদেশে আসতো অথবা সেখানে ছাপা হতো, সেইগুলো কোনো ব্যক্তি মানে মালিকানা
ছিল না, কপি মানে গ্রন্থ সত্ত্ব বা হলো যে সেটার যে অনুবাদ সত্ত্ব এটা কোনো ব্যক্তি মালিকানাধীন ছিল না। কারণ স্টেট ছিল হলো যে মানে সামাজিক মালিকানাধীন সমাজতান্ত্রিক রাষ্ট্র। প্রকাশনীগুলো হলো যে সেটার দায়িত্ব পালন করত। আর 2 নাম্বার হলো যে এইগুলোর সমস্তটাই ছিল হলো রাষ্ট্রীয় মালিকানাধীন, এবং সত্যগুলো রাষ্ট্রীয় মালিকানাধীন অবস্থাতেই ছিল, যে যার ফলশ্রুতিতে সেই স্টেটই যখন আজকে নাই, তো এইটার কপিরাইট অথবা হলো যে বলা যেতে পারে যে মেধাসত্ব একটা প্রশ্নের মধ্যে পড়ে, বা এটা একটা বিতর্কের মধ্যে হলো যে নিয়ে আসা যায়। আমরা সেই বিতর্কে যেতে চাইনি। আমরা মানে সবচেয়ে বেশি জোর দিয়েছি এই জায়গাটায় যে এই সাহিত্যটা যেটা বাংলায় অনুদিত হয়েছে, এবং বাংলাদেশের খুব বড় মাপের বাংলা ভাষাভাষী অনেক লেখক, কবি এবং অনুবাদকেরা এই সাহিত্যগুলো অনুবাদ করেছে, যাদের কথা মানে যাদেরকে সবাই এক নামে চেনে: ননী গোপাল, মঙ্গলাচরণ চট্টোপাধ্যায়, অরুণ সোম, দ্বিজেন শর্মা, হায়াত মাহমুদ, ঠিক আছে, এরকম অসংখ্য, ঠিক আছে। তারা যদি এই কাজটা করছেন, তাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ সুবর্ণ সময়টুকু তারা এখানে বিলাই দিয়েছেন। এই সাহিত্যটা যদি আজকে হারিয়ে যায়, তাহলে বলবো যে বাংলা সাহিত্যই হলো একটা মানে তার যে বললাম গুরুত্বপূর্ণ সংযোজন, সেই সংযোজনটা হলো যে নিশ্চিহ্ন হয়ে যাবে বা হারিয়ে যাবে। আমরা সেটা সেই জায়গাটিকে আমরা হলো যে মানে সর্বাধিক গুরুত্ব দিয়েছি যে এইটা যেন হারিয়ে যেতে না পারে। তবুও যদি তারা কখনো কেউ যদি আপত্তি করে, আমরা সেই জায়গাটুকু তাদের কাছে হলো করতে চাই যে ভাই কিভাবে এটা অনুমতি পেতে পারি, কিভাবে এটার হলো যে সমাধান হতে পারে, তার কাছে একটা সমাধান আমরা চাইব। এরপরে যদি অন্যান্য প্রকাশনীয় এদিকে আগায় আসেন, তাহলে আপনাদের একটা প্রতিযোগিতার সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে, তো সেই জিনিসটা আপনি এখন ভাবছেন কি? না, আমি এটাকে সবসময় ওয়েলকাম করি, কারণ হলো যে এই জায়গায় একটা সুস্থ প্রতিযোগিতা খুবই জরুরি সুস্থ একটা প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা ছাড়া এখানকার বিকাশটা আসলে সম্ভব না। এবং আমি মনে করি যে হলো রাসায়ন সাহিত্যের বই, বাংলা ভাষায় অনুদিত বই প্লাস মানে 1000+, মানে 1000-এরও বেশি হবে, সহস্রাধিক হবে। এই এতগুলো আমাদের একার পক্ষে করা সম্ভব না, কিন্তু অন্যরাও যদি হলো যে এরকম করে, আমরা তাদেরকে মোস্ট ওয়েলকাম করি মানে হলো যে এটা তো আমরা তো এটা হলো যে সত্য নিয়ে বসে নাই যে আমরা এটাকে হলো যে অনুমতি দেব বা করব। আমরা বরঞ্চ সেটাকে হলো যে মানে সাধুবাদ জানাবো। আপনারা কি ভাবতেছেন যে এই পেপার ব্যাগ নিয়েই আগাবেন, নাকি ভবিষ্যতে হার্ড কভারের দিকে যাওয়ার চিন্তা ভাবনা আছে? আসলে মানে প্রকাশনাটা ডিপেন্ড করে আপনার কী ধরনের প্রকাশনা হচ্ছে এবং প্রকাশনাটা মানে কারদের জন্য, এগুলোর উপরে ডিপেন্ড করে আপনার হার্ড ব্যাক করবেন নাকি হলো যে পেপার ব্যাক করবেন, সেটা নির্ভর করে। যেমন একটা ডিকশনারি আমরা করব, একটা গুরুত্বপূর্ণ অভিধান আমরা করব, যে অভিধান হলো যে বছরের পর বছর, মাসের পর মাস হলো যে মানে যুগের পর যুগ হলো যে ব্যবহার করতে হবে, সেটা কোনোভাবেই পেপার ব্যাক করা সম্ভব হবে না, কারণ এটা টিকবে না এতদিন। তো এটা যদি পারা যায়, সম্ভব হয়, একটা চামড়া দিয়ে এটা হলো যে কাভার করে হলো যে যাতে এটা দীর্ঘদিন সংরক্ষণ রাখা যায়। আজকে যে আলোচনা করছি আমরা রাসায়ন হলো যে সাহিত্যের কথা, তো এই রাসায়ন বই এখন পর্যন্ত কিন্তু হলো যে বাংলাদেশের আনাচে কানাচে হলো যে মানে পুরাতন বইয়ের দোকানগুলোতে পাওয়া যায়। একেবারে যারা বইয়ের একদম মানে কি বলে পাঠক, হ্যাঁ সংগ্রহ করে পাঠক, তাদের লাইব্রেরিতে ব্যক্তিগত লাইব্রেরিতে পাওয়া যায়। এই বইগুলো কিন্তু এখনও টিকে আছে। তাদের যে বাধাই মানে অসাধারণ, তাদের যে হলো যে মানে প্রোডাকশনগুলো ছিল খুবই অসাধারণ। তো এইটা যদি মানে সেই সময় এই রকম বাধাই না হতো, তাহলে এতদিন টিকতো না। এরকম কাগজ যদি না হতো, যদি আঠাটা যদি আরও ভালো না হতো, সেলাইটা ভালো না হতো, কিন্তু টিকতো না। তার মানে এইগুলো কতদিন টিকবে, কতদিন আমরা হলো কাদের জন্য এটা তৈরি করছি, সেইগুলোর উপর ডিপেন্ড করে আমরা হলো যে পেপার ব্যাক করবো নাকি এগুলো হার্ড ব্যাক করবো, সেটারও মানে নির্ধারণ করতে হয়। তা আমরা মনে করি যে বইগুলো হলো লাইব্রেরিতে দীর্ঘদিন রাখতে হবে, রেফারেন্স বুক, এই বইগুলো আমরা হলো যে করবো, হার্ড ব্যাক করবো প্রয়োজন অনুযায়ী।
আবার যে বইগুলো হলো যে একেবারে সাধারণ মানুষের জন্য হলো যে মানে পড়া উচিত, কম দামে হলো যে দেওয়া উচিত, সেগুলো আমরা হলো যে পেপার ব্যাক তো করছি। পাঠক তৈরি করাটা আপনাদের অনেক বড় একটা লক্ষ্য বা উদ্দেশ্য, বা মুক্তধারার কথা বললেন, সেবার কথা বললেন, যারা হিউজ পরিমাণে পাঠক তৈরি করছে। তো আপনারা সেই জিনিসটা মাথায় রেখে পাঠক তৈরি করার ক্ষেত্রে আমাদের সেই প্রচেষ্টা আছে, কিন্তু এখনও যদি বলেন সফলতা আমরা হলো যে পাইনি। আমরা বেশ কিছু প্রকাশনীর সাথে যুক্ত হয়ে স্কুলে বই মেলা করার যে হলো যে একটা প্রচেষ্টা আমরা হলো যে করেছি, এখনও করছি। ঠিক আছে, আগামী দিনেও আমরা হলো যে স্কুলগুলোতে, কলেজগুলোতে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মানে বই মেলা করে, যাতে করে সেখানে বই তাদের কাছে বইটা হলো যে পৌঁছাতে পারি। কারণ বাংলাদেশে এখন দেখবেন যে আগের মতো আর বুক শপ নেই, এখন হয়ে গেছে সবই সৃজনশীল গাইড বইয়ের দোকান। মানে দু একটা মানে মফস্বল পর্যন্ত আগে যে বুকশপগুলো ছিল, এখন কিন্তু আর সেইগুলো নেই, বা হলো যে উঠে গেছে, বা সৃজনশীল গাইড বইয়ের দোকানে রূপান্তরিত হয়েছে। তো সেই জায়গাটায় একজন পাঠক যদি তার আগ্রহ থাকে, সে কিন্তু আর কিনতে পারছে না, তার কাঙ্ক্ষিত বইটা পাচ্ছে না। আর দুই নম্বরে হলো যে অনলাইনে অনেক সময় দেখা যায় যে এরকম একটা যে বইটা আসলে পাঠক চাচ্ছে না, কিন্তু হলো যে বারবার তাকে হলো যে তার চোখের সামনে উপস্থাপন করা হচ্ছে, তখন সেই বইটা সে কিনছে। অর্থাৎ তার কাছে যে প্রয়োজনীয় বই বা তার যে দরকারি বই, সেই বইটা যখন তার সামনে আসছে না, সে কারণে সে বইটা কিনতে পারছে না। এরকম একটা জটিল পরিস্থিতিতে মানে আমরা এখন আছি। তো সেই জায়গাটায় প্রকাশনীগুলো যদি নিজেরা উদ্যোগী হয়ে বা অন্য কোনো মাধ্যমে এই শিক্ষার্থীদের কাছে বই পৌঁছানোর একটা হলো যে ব্যবস্থা করে, তাহলে সেখান থেকে কিন্তু একটা পাঠক শ্রেণী গড়ে ওঠার সম্ভাবনা আছে। নিজস্ব ফেসবুক, ইনস্টাগ্রাম যে অ্যাকাউন্ট, সামাজিক যোগাযোগ মাধ্যমে সেগুলোতে আমাদের হলো যে অ্যাক্টিভিটি আছে। এখন এটাই তো আর শেষ কথা নয়। এই জায়গাটায় আমি মনে করি যে এর বাইরেও একটা বড় পাঠক শ্রেণী এবং কি বলবো বইয়ের ক্রেতা আছে, যাদের কাছে হলো যে সরাসরি পৌঁছানো উচিত। সেই জায়গাটা গড়ে তুলতে হবে। আমি এর আগে আলোচনায় বলছিলাম যে শিল্প হিসেবে গড়ে ওঠেনি। শিল্প হিসেবে গড়ে ওঠার জন্য তো অন্যতম প্রধান শর্ত তো এখানে বুকশপ থাকতে হবে। আপনার বই উৎপাদন করলেন, এখানে হলো যে প্রায় 4,500-5,000 বই বেরোবে এই বই মেলায়, আজকে শেষ দিন। সেই বই মেলাতে 5,000 বই, আপনি প্রত্যন্ত অঞ্চলে কয়টা বই সেখানে খুঁজে পাবেন? নাম যারা খ্যাতিমান লেখক এরকম হাতে গোনা 2-1 ছাড়া অন্য কারো বই তো সেই জায়গায় পৌঁছানোর সুযোগ তো কম। এই বইটা হলো যে পাঠক কিভাবে কিনবে বা হাতের কাছে পাবে, সেই ব্যবস্থাটা গড়ে তোলা উচিত। যদিও সেই ব্যবস্থাটা আমাদের এখানে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, এখন আবার যদি গড়ে তোলার সুযোগ থাকে বা আমাদের টিকে থাকার স্বার্থেই সেটা গড়ে তুলতে হবে।